বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিদেশীয় ফোরামে ঢাকাকে সক্রিয় করতে বেইজিংয়ের চাপ। অভিযোগ পেলে বৈষম্যবিরোধী নেতাদের সম্পত্তির তদন্তে বাধা নেই দুদক। জুলাইকে দুঃখজনকভাবে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে উমামা ফাতেমা। বাধ্যতামূলক অবসরে পাঠানো হল পুলিশের 4 ডিআইজিকে। সমন্বয়ক হয়ে বদলে গেছে রানার জীবন। এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে গত জুনে চীনের কুনমিংয়ে ত্রিদেশীয় এক অনানুষ্ঠানিক আলোচনার আয়োজন করেছিল চীন। যদিও ঢাকা স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি কোনো জোট গঠন নয়, কেবলই কর্মকর্তা পর্যায়ের আলোচনা, তবু থেমে নেই বেইজিংয়ের তৎপরতা। ত্রিদেশীয় উদ্যোগে বাংলাদেশকে সক্রিয় করতে কূটনৈতিক চাপ ও কথাবার্তা চালিয়ে যাচ্ছে চীন। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে গত 19 জুন চীন, পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিবেরা বৈঠক করেছিলেন। এরপর গত 1 মাসে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ওই ত্রিদেশীয় উদ্যোগের প্রসঙ্গ এসেছে। 21 জুলাই ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই আলোচনায় চীনের রাষ্ট্রদূত পুনরায় ত্রিদেশীয় উদ্যোগের প্রসঙ্গটি তোলেন। ইয়াও ওয়েন জানান, সেপ্টেম্বর মাসে চীন ত্রিদেশীয় উদ্যোগের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে করতে আগ্রহী। চীন আশা করে বাংলাদেশ ওই বৈঠকে যোগ দেবে, যদিও বাংলাদেশ এখনই কোনো ত্রিদেশীয় উদ্যোগের কোনো বৈঠকে যোগ দিতে আগ্রহী নয়। এর আগে 11 জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান আঞ্চলিক ফোরামের মন্ত্রী পরিষদের বৈঠকের এক ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিদ হোসেনের সঙ্গে দেখা করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ওই বৈঠকে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক নানা বিষয়ের পাশাপাশি ওয়াং ই কুনমিংয়ের বৈঠকের প্রসঙ্গটি তুলেছিলেন। তিনি বলেন, এটি একটি উন্মুক্ত গ্রুপ, অন্যরাও এসে এতে যুক্ত হতে পারে। এই উদ্যোগে বাংলাদেশের সক্রিয় ভূমিকা রাখা উচিত। কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রগুলো এই প্রতিবেদককে জানিয়েছে, কুনমিংয়ের উদ্যোগের বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় তুললেও কোনো মতামত দেননি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। তিনি মনোযোগ দিয়ে হাসি মুখে কথা শুনেছেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিদ হোসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় ত্রিদেশীয় উদ্যোগের প্রসঙ্গটি যে এসেছে তা এই প্রতিবেদককে বলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ এখনই এমন কোনো ত্রিদেশীয় উদ্যোগের সঙ্গে যুক্ত হবে না। ত্রিদেশীয় উদ্যোগের কাঠামো কী হবে সেই বিষয়গুলো নিয়ে প্রতিটি দেশ আলাদা করে মতামত দিতে পারে। এরপর ঠিক হতে পারে এই উদ্যোগের ভবিষ্যৎ পথরেখা। এবার বৈষম্যবিরোধী নেতাদের সম্পত্তির তদন্তের প্রসঙ্গে। সুনির্দিষ্ট তথ্য পেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্তে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদক। আজ সোমবার বিকেলে সেগুনবাগিচায় দুদকের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার কালে দুদক মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন এই কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 4 নেতাসহ মোট 5 জনকে গত শনিবার চাঁদবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের কয়েকজনের সম্পদ ও জীবনযাত্রার তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে তাদের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে। দুদক মহাপরিচালক বলেন, চাঁদবাজির অভিযোগ আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, তবে যদি কেউ জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করে থাকে তাহলে সেটি আমাদের আইনি পরিধির মধ্যে আসে। তিনি আরও বলেন, যদি সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য অভিযোগ আসে তাহলে তদন্ত শুরু করতে আমাদের কোনো বাধা নেই। গত শনিবার রাজধানীর গুলশানের এক সময়ের সাবেক সাংসদবাসের চাঁদবাজির অভিযোগে গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, একই কমিটির সদস্য সাকদাউন সিয়াম ও সাদমান সাদাব এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। মানি মেকিং মেশিন প্রসঙ্গে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক শিক্ষার্থী উমামা ফাতেমা জুলাই অভ্যুত্থানকে দুঃখজনকভাবে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন। গত রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি তার জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ ও আন্দোলনের দায়িত্ব গ্রহণের অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, জুলাই আগস্ট একটা এক্সপিরিয়েন্স। আমার এখনও অবাক লাগে যে এই আন্দোলন থেকে টাকা পয়সাও ইনকাম করা যায়। আমি যখন মুখপত্র হলাম তখন প্রথম বুঝতে পারলাম যে লোকজন নানা কিছু করছে, যেমন টেন্ডারবাজি, তদবিরবাজি, ডিসি নিয়োগ করা। উমামা জানান যে আমার কখনো মাথায় আসেনি যে এইভাবে টাকা পয়সা ইনকাম করা সম্ভব। এটা আমার জীবনের ট্র্যাজিক ইভেন্টের মতো। তিনি আরও বলেন, আমার আশেপাশে অনেক সুস্থ চিন্তার মানুষ আছেন যারা অন্যের ক্ষতি না করে মানুষের ভালো চিন্তা করেন। তারা আমাকে পরামর্শ দিয়েছেন যে এই প্ল্যাটফর্ম দিয়ে বেশি কিছু করা যাবে না। উমামা ফাতেমা বলেন, ক্যাবিনেটে যাওয়া 3 ছাত্র উপদেষ্টা তাদের প্রতিজ্ঞা করেছিলেন যে তারা কখনো ইলেকশন করবেন না, সিস্টেম বদলাতে কাজ করবেন, কিন্তু তা হয়নি। মানুষ যাতে দেশটায় ভালো কিছু হক তা চায়, কিন্তু দলীয় রাজনীতির মাধ্যমে সেটা সম্ভব নয়। সিস্টেম পরিবর্তন হয় না, শুধুমাত্র ম্যানিপুলেট হয়।
তিনি আরও জানান, আমি যখন ছাত্র ফেডারেশন করতাম আমাকে কেউ বলেনি গণসংহতি আন্দোলন করতে হবে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপত্র হওয়ার শর্ত ছিল ভবিষ্যতে আমাকে একটি দলের সঙ্গে যুক্ত হতে হবে। আমি সেই শর্ত মেনে নিই, কারণ আমি বিষয়টি নিয়ে ক্রিটিক্যাল ছিলাম। শেষে উমামা ফাতেমা বলেন, অনেক শিক্ষা হয়েছে, মানুষের বিচার করার ক্ষমতা বেড়েছে। বাংলাদেশ এখন কঠিন রাজনৈতিক বাস্তবতার মধ্যে রয়েছে। এসবের মধ্যে লড়াই করে যেতে হবে। আপনাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। বিশ্বাস রাখুন, আমার মধ্যে একজন মানুষও কিছুটা ব্যক্তিত্ব রাখে। এবার পুলিশের 4 ডিআইজিকে অবসরে পাঠানোর প্রসঙ্গে। জনস্বার্থে পুলিশের 4 উপমহাপরিচালক অর্থাৎ ডিআইজি বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। যারা অবসরে পাঠানো হয়েছেন তারা হলেন ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয় সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত ডিআইজি মোহাম্মদ মাহবুব আলম, শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মোহাম্মদ মনির হোসেন ও পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি AKM নাহিদুল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে এবং বিধি অনুযায়ী তারা অবসর সুবিধা পাবেন। এই আদেশ ইমিডিয়েট কার্যকর হবে। সমন্বয়ক হয়ে বদলে গেছে রানার জীবন। সংসার চলত টেনে টুনে, অভাব অনটনের ধাক্কায় দিন কাটত। এই অবস্থায় পরিবারের একজন সদস্য গ্রামের মসজিদে মাসিক ৩,০০০ টাকা বেতনে ইমামতির চাকরি নিয়েছিলেন। চলাফেরার জন্য ব্যবহার করতেন বাইসাইকেল, হাতে থাকত সস্তা মোবাইল। কিন্তু হঠাৎ করে বদলে গেল তার জীবনযাপন। বাইসাইকেলের বদলে চালাতে শুরু করলেন দামি মোটরসাইকেল। আগের সস্তা মোবাইলের জায়গায় ব্যবহার করতে লাগলেন লাখ টাকার মোবাইল। এই পরিবর্তনের কারণ একটি পদ, সমন্বয়ক। যিনি এই পদে বসে জীবন বদলে নিয়েছেন তিনি হামিদুর রহমান রানা, সদ্য বিলুপ্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সমন্বয়ক ছিলেন। তার বাড়ির মহেশপুরের বলিভদ্রপুরে। এলাকায় সবাই তাকে সমন্বয়ক রানা নামে ডাকে। জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমানের ঘনিষ্ঠ ব্যক্তি তিনি। সমন্বয়ক পরিচয়ে ভারতের সীমান্তবর্তী মহেশপুর উপজেলায় একের পর এক অপকর্ম চালাচ্ছেন রানা। অবৈধ বালু উত্তোলন, পশুরহাট থেকে মাসোহারা আদায়, নানা প্রকল্পের বরাদ্দ থেকে কমিশন নেওয়া, এসব অভিযোগ রানার বিরুদ্ধে রয়েছে। মহেশপুর পৌরসভার অবকাঠামো উন্নয়নের জন্য 18,73,00,000 টাকার বরাদ্দ থাকলেও ঠিকাদারি নিয়ে পৌরসভার ইঞ্জিনিয়ার সোহেল রানার সঙ্গে বনিবনা হচ্ছিল না তার। গত 22 জুলাই মহেশপুরে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিবকে নিয়ে জনরোষের মুখে পড়েন রানা ও তার অনুসারীরা। স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক নেতাদের হস্তক্ষেপে পড়ে মুক্তি পান তারা। রানার বিরুদ্ধে মহেশপুর সীমান্তে চোরাচালানে জড়িত থাকার অভিযোগও রয়েছে। সম্প্রতি উপজেলা প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে মোটা অঙ্কের চাঁদাও দাবি করেন তিনি। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে মবের ভয় দেখিয়ে ওই কর্মকর্তা বদলি হতে বাধ্য হন। জেলা জুলাই যোদ্ধা সংসদের মুখ্য সংগঠক মেহেদি হাসান বাপ্পি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় রানাকে মাঠে দেখিনি। হঠাৎ জানতে পারি সে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা। এরপর মহেশপুরে সমন্বয়ক পরিচয় অপকর্ম চালাচ্ছে। আমরা একাধিক দপ্তরে লিখিত অভিযোগ করেছি, কিন্তু কোনো ফল পাইনি। প্রতিবাদ করলে হামলা মামলার ভয় দেখায়। তিনি আরও বলেন, রানা আগে টাকার অভাবে চলতে পারত না, এখন লাখ লাখ টাকার মালিক। দামি মোটরসাইকেলে চড়ে, এলাকায় কয়েক বিঘা জমি কিনেছে বলেও শোনা যায়। চাঁদাবাজি সহ সীমান্তে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে দ্রুত টাকার মালিক হয়েছে। মহেশপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা বলেন, সমন্বয়ক রানা ভয়ভীতি দেখিয়ে পৌরসভার ঠিকাদারির কাজ বাগিয়ে নিতে চায়। 22 জুলাই দরপত্র ভাগাভাগির জন্য তার সংগঠনের নেতাদের নিয়ে এখানে এসেছিল। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, আমি এখানে নতুন, কিন্তু সমন্বয়ক রানার অপকর্মের কথা শুনেছি। কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে হামিদুর রহমান রানা এসব অভিযোগ অস্বীকার করেন। বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি আগে সংবাদ সম্মেলনে আমার অবস্থান জানিয়েছি। আমাদের সঙ্গে শত্রুতা করছেন বিভিন্ন লোক।